পরিবারে টাকার অভাব মিটছে না, সংসারে অনেক সমস্যা। কি বললেন শ্রী আচার্যদেব? ছাপা মেশিন হতে বারণ করলেন আচার্যদেব, কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। কেওনঝাড় থেকে এসেছে এক পরিবার। প্রণাম নিবেদন করে জানালেন তার পরিবারের আর্থিক অভাব কিছুতেই মিটছে না। ছেলে ভালো চাকরি পাচ্ছে না, মেয়ে সব দিক দিয়ে ঠিক আছে, বিবাহের উপযুক্তা, অথচ কিছুতেই তার বিয়ের সম্বন্ধ আসছে না। সাংসারিক নানান সমস্যায় তিনি বিভ্রান্তি বোধ করছেন। শ্রী আচার্যদেব বললেন, একটা কথা নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবে, নিজের পরিবার নিয়ে যে পরিবেশটাতে আমি আছি, সেই পরিবেশকে উদ্বুদ্ধ করার জন্য আমি কি করেছি? সেই পরিবেশটাকে সঙ্গে নিয়ে চলার জন্য আমি জীবনটাকে ঠিক কিভাবে চালিয়েছি? আমার চারপাশের পরিবেশের জন্য কোনো কর্তব্য কি আমি পালন করেছি? শুধু নিজের জীবনের আহার নিদ্রা মৈথুন এই নিয়ে বেঁচে থাকার জন্য তো আমি জন্মাইনি। এরকম করে তো সবাই বাঁচে। দুদিন পরেই চিতায় চলে যাবে, শ্মশানে কাঁধ দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না, ডেকে ডেকে লোক জোগাড় করতে হবে। তাহলে গোটা একটা জীবন আমি পেলাম, সেটা আমার কোনো কাজে লাগলো যদি একটা লোক শেষ দিন আমার পাশে না থাকে? সারা জীবন আমি পড়ে থাকলাম, অথচ সমাজে আমার কোনো বন্ধু নেই যাকে আমি বলতে পারি আমার চিতায় আমার পাশে এসে নিশ্চিত দাঁড়াবে। জীবনে তো অনেক কিছু করেছি, যা যা কিছু সব এতদিন তো শুধু নিজের জন্যই করেছি, কিন্তু তার জন্য কি করেছি আমি এইটুকু বুঝি। তুমি এই যে এত ব্যস্ত হচ্ছ, দৌড়াচ্ছ, এটা করছো ওটা করছো, সব ভালো কথা, কিন্তু মৃত্যুর পর কাঁধ দেওয়ার জন্য যদি চারটা লোক জোগাড় না রাখতে পারো, তাহলে বুঝবো গোটা জীবন ধরে তুমি শুধু নিজের জন্য করেছো। আসলে তুমি একটা সামাজিক শোষক মাত্র ছিলে, শুধু সমাজ থেকে নিজের স্বার্থ চরিতার্থ করে বেরিয়েছ। এবার তোমাকে এর থেকে বেরোতে হবে, তাহলে আমার চলাটা হবে তোমার মতন। আমার চলা দেখে যদি কেউ উদ্বুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে আমি যতই জাঁকজমক ঢাকঢোল পিটিয়ে চলি না কেন, আমার চলাটা ভুল। 8-10টা লোক বাইরে কি বললো সেটা আমার পরিচয় নয়। আমার ঘরের মানুষটা, যার সাথে আমি দিনরাত বাস করছি, তার মনে আমার প্রতি শ্রদ্ধা আছে কিনা সেটা বলে দেবে এই জীবনটা সমাজের কাছে কতটা শ্রদ্ধাশীল। যদি পরিবর্তন চাও তবে আর কিছু করতে হবে না, যা যা করেছিলে জীবনে তাই করতে থাকো, কিন্তু মানুষের সাথে যুক্ত হও, মানুষকে ক্ষমা করো, মানুষের দোষ ধরা বন্ধ করো, মানুষের সাথে মেলামেশা শুরু করো। আর সেটা তখনই করতে পারবে যখন নিজেকে বৃহতের সাথে যুক্ত রাখবে। কাছে পিঠে কোনো কেন্দ্র মন্দিরে সময় পেলে যাবে, সেখানে গিয়ে আমি কি করতে পারি, আমার দ্বারা কোন কাজটুকু সম্ভব, এই বলে কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ো। দুটো গুরু ভাইয়ের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হলে শুধু জয়গুরু বললেই দেখবে মনটা কতটা ঠিক হয়ে গিয়েছে। ইষ্টভৃতি যে করছো ওটা নিছক একটা যান্ত্রিকতা মাত্র। যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রের উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার তা করা হচ্ছে না। এইগুলো আগে ঠিক করে দেখো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে। ইটানগরের এক গুরুবন এসেছেন। প্রণাম নিবেদন করে জানালেন তিনি ফিলোজফিতে পিএইচডি করছেন। ঠিক মতো যেন গবেষণা এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। শ্রী আচার্যদেব বললেন, যে সাবজেক্ট নিয়ে করছিস সেটার একদম অন্তরে মগ্ন হবি, আর মনটাকে নিউট্রাল রাখবি। কেননা কোনো বিদ্যা শিখতে গেলে মনটাকে নিউট্রাল রাখতে হয়। যা যা জিনিস পড়বি, সব আইডিয়াগুলোকে নিজের বোধের সাথে আত্মীকরণ করে তুলতে পারবি তখনই যখন তুই নিজে নিউট্রাল হবি। মনকে বলবি, আমি একমাত্র ঠাকুরকে ধরে থাকব, তুমি আমার ধ্রুব, এটাই আমার একমাত্র মান্য। আর তা বাদ দিয়ে যা যা কিছু আছে, যত জ্ঞানের কথা আছে, যা কিছু, সেগুলো হলো ভেরিয়েন্ট কমপ্লিমেন্ট। যেমন আমি একটা টেক্সট পড়লাম, তাতে কিছু একটা লেখা আছে, আমি সেটা পড়েই নেচে উঠব না। আমার নিজের যুক্তিগ্রাহ্য যদি মনে হয় তবে আমি সেটা মানব। এবার প্রশ্ন, কেমন করে বুঝবো সেটা আমার যুক্তিগ্রাহ্য? যখন দেখব সেটা আমার মনের ধ্রুব সত্যের সাথে মিলছে, কোথাও কোনো কনফ্লিক্ট করছে না, তখন বুঝবো জ্ঞানটা আমার আত্মীকরণ করা প্রয়োজন। আর যদি না মেলে তবে সেটা নিছক তথ্যের মতোই মনের ওয়ার্কিং মেমোরিতে রেখে দেব। এভাবে চললেই দেখবে মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার জগৎ তৈরি হবে। যদি তা না হয়, যা পড়লাম তাতেই মেতে উঠলাম, তাই সত্য বলে মনে করলাম, তবে তুই একটা কাঠের ছাপা মেশিন হয়ে উঠবি। যা কিছু অন্যের মতো তুই অবোধের মতো নিজে ছাপতে থাকবি।
তোর নিজের মধ্যে থেকে যে ক্রিয়েটিভিটির বিরাট সম্ভাবনা আছে সেটা চাপা পড়ে যাবে।